রাষ্ট্র মেরামত ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার কাল ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে দলটির সবশেষ নির্বাচনী সভা। পরিবারতন্ত্র কায়েমে আগ্রহী একটি দল আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, অভিযোগ জামাত আমিরের। নারীর নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় পড়া শুরু। ট্রাইব্যুনালের ১৬ আসামির ভাগ্য নির্ধারণ। গ্রেফতারকৃত সবাই পুলিশ সদস্য। এবং চট্টগ্রাম বন্দরে আজও অচল অবস্থা। জরুরি সভায় বসেছে কর্তৃপক্ষ। নৌ উপদেষ্টার আগমন ঘিরে উত্তেজনা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কাল ইশতেহার ঘোষণা করবে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা এবং ২৭ দফা নিয়ে নির্বাচনী ইশতেহার তৈরি করেছে দলটি, যেখানে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। শুক্রবার সোনারগাঁ হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতে দলটির ৩১ দফা প্রস্তাবনা ছিল অনেক আগে থেকেই। এবারে ইশতেহারেও এই বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং খতিব ইমাম মুয়াজ্জিনদের মাসিক সম্মানী সহ জনমুখী ইস্যুকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় রাষ্ট্রীয় কাঠামো মেরামতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যেও ইশতেহারে সম্পৃক্ত করা হয়েছে। নারী এবং তারুণ্যদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে জুলাই জাতীয় সনদের সমন্বয়ে ইতিমধ্যেই ইশতেহারের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। কৃষক যদি আজকে ভালো থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে। ইশতেহারে বিএনপি ঘোষিত ৩১ দফা দাবির নির্বাচনী কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাক স্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনৈতিক পুনরুদ্ধার অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া জুলাই সনদের আলোকে মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা দেয়ার কর্মপরিকল্পনা ইশতেহারে থাকবে। এর বাইরে সুপ্রশাসন, রাষ্ট্রীয় কাঠামো, জবাবদিহিতাকে গুরুত্ব দেওয়া হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, শাসন ব্যবস্থা পুনর্গঠন, মানবাধিকার রক্ষা, প্রশাসনের বিকেন্দ্রকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে কাঠামো শক্তিশালীকরণ ইশতেহারের মূল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। সারা দেশে অন্তত ২০,০০০ কিলোমিটার খাল ও নদী খনন, পুনরায় খনন করে পানি প্রবাহ নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে বিএনপির ইশতেহারে। তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজের মতো প্রকল্প গ্রহণ, ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং সারা দেশে পর্যায়ক্রমে সম্মিলিত বর্জ্য ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও দেবে বিএনপি। খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। যদি আপনাদের সমর্থন থেকে আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয়তাবাদী দল বিএনপির সবশেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায়। দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে হবে এই সমাবেশ। আজ দুপুরে নয়াপল্টনে এক যৌথ সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, আগামীকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। আমাদের সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। ঢাকা মহানগরীর সর্বশেষ আমাদের জনসভার সর্বশেষ যে জনসভাটি হবে আমার চেয়ারম্যানের, সেটি হবে ৮ই ফেব্রুয়ারি রবিবার। ভেন্যু একই থাকবে। জনসমর্থনহীন জামাতে ইসলামী অসহায় মানুষকে টাকার লোভ দেখিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সকালে রাজধানীর পল্লবীর কালশী এলাকায় ১৫তম দিনে গণসংযোগকালে তিনি বলেন, জনগণ তাদের এ ধরনের প্রলোভন প্রত্যাখ্যান করবে। কেউ যদি নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবেলার প্রত্যয় জানান আমিনুল হক। জামাতের যিনি ক্যান্ডিডেট
তিনি তার লোকজনকে দিয়ে, তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কিছু আছে ফিক্সড, এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। যদিও এরকম অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে ভাই আমাদের কাছে আসছে ঠিকই, কিন্তু ভোটটা আপনাকে ধানের শীষেই দিব ভাই। দর্শক, ঢাকা 16 আসনের প্রচারণার আরও খবর জানাতে মিরপুরে রয়েছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। হুমায়ুন, এই আসনের প্রচারণার চিত্র আজ কেমন দেখছেন জানতে চাই আপনার কাছে। জাতীয় সংসদ নির্বাচনের যে শেষ মুহূর্তের যে প্রচারণা অর্থাৎ প্রার্থীরা তা চালিয়ে যাচ্ছেন। আমি আছি ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হকের প্রচারণা পল্লবীতে। আপনি সকাল থেকে দেখেছি যে অর্থাৎ বিভিন্ন অলিগলিতে পাড়া মহল্লায় কিন্তু এই যে আমিনুল হক তার যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, ভোটারের ধারা যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন অর্থাৎ ধানের শীষে ভোট দেওয়ার জন্য। তো অর্থাৎ গণসংযোগে আগে অর্থাৎ গণমাধ্যমের সাথে কথা বলেছেন আমিনুল হক। উনি যেটি জানিয়েছেন যে আমাদেরকে অর্থাৎ জনসমর্থনহীন যে জামাতের যেসব প্রার্থী যারা আছে তারা ভোটারদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে, টাকার প্রলোভন দেখাচ্ছে ভোট সংগ্রহ করার জন্য। তো এখানে অর্থাৎ বলছি যে আসলে অর্থাৎ এই প্ররোচনায় প্রলোভনে কিন্তু ভোটাররা পা দেবে না বলে উনি আমাদেরকে জানিয়েছেন। তো এখানে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন জায়গায় উনি প্রচারণা করছেন। ওনার যে পরিকল্পনাগুলো জনসম্মুখে তুলে দিচ্ছেন তা বাস্তবায়ন, অর্থাৎ নির্বাচিত হলে জনগণের ভোটে তা বাস্তবায়ন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে ঢাকা 16 আসন ধানের শীষের প্রার্থী আমিনুল হক, অর্থাৎ 12 ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা আপনি দেখেন কিনা, আর জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, এবং নির্বাচনকে নিয়ে একটি ষড়যন্ত্র, একটি বানচালের যে অস্থিতিশীল প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। বাট আমি আমার এলাকায় আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। যারাই এই এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাবে বা একটি বিশৃঙ্খলা তৈরি করতে চাবে, আমরা এই এলাকার সাধারণ মানুষকে নিয়ে দৃঢ় হাতে দমন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দলে আপনি শুনছেন যে আসলে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা চেষ্টা করে, ভোট বানচালের চেষ্টা করে, জনগণকে সাথে নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে কিন্তু কঠোরহস্ত দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তো এইভাবে চলছে গণসংযোগ। অর্থাৎ পরবর্তীতে কোনো কথা বললে অর্থাৎ আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়া হবে। এই ছিল পল্লবী থেকে আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নির্বাচনী প্রচারণার আরও খবর জানতে যাব মানিকগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম, তিনি যোগ দেবেন আমাদের সঙ্গে। শরীফুল, মানিকগঞ্জে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কিন্তু মানিকগঞ্জে ব্যাপক প্রচারণা চালাচ্ছে বিভিন্ন প্রার্থী। আমি যদি একটু বলি যে আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ 1 আসনের ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নে। এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এবং এই আসনটিতে অর্থাৎ মানিকগঞ্জ 1 আসনে 4,61,000 ভোটার রয়েছে, এবং তারা সকাল থেকেই কিন্তু বিভিন্ন গ্রাম মহল্লা বাজার ঘাটে কিন্তু তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আমি আমার পিছন যদি একটি দেখাই যে বিএনপির স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ধানের শীষ প্রতীকে যিনি প্রার্থী রয়েছেন এস এ জিন্না কবির, তার পক্ষে তারা সকাল থেকে বিভিন্ন হাটঘাট মাঠ বাজারে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। তো আমি এখানে একটু কথা বলতে চাই এই এস এ জিন্না কবিরের পক্ষে যিনি প্রচারণা চালাচ্ছেন, এই সিংজুরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমি তার কাছে জানতে চাই যে প্রচারণা প্রার্থীর প্রচারণা কেমন চালাচ্ছেন এবং কিরকম সাড়া আপনারা পাচ্ছেন, একটু যদি জানতে চাই। ধন্যবাদ। আমরা মানিকগঞ্জ 1 ঘিওর দৌলতপুর শিবালয়ে ধানের শীষের ব্যাপক সাড়া পাচ্ছি। যেখানে যাচ্ছি সে জায়গায় ধানের শীষে সাড়া পাচ্ছি। মা বোনেদের কাছে যাচ্ছি, তারা ধানের শীষে ভোট দিব, আনন্দের সাথে ভোট দিবে। আমার নেতা এস এ কবির জিন্না ভাই অত্যন্ত ভালো মানুষ, তার ডাকে মানুষ সব সময় পাশে থাকে, ইনশাল্লাহ পাশেই থাকবে। তাকে ধানের শীষে ভোট দিয়ে আমরা ঘিওর দৌলতপুর শিবালাবাসী তাকে এমপি হিসেবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন এই মানিকগঞ্জ 1 আসনের বিএনপির প্রচারণা থেকে। তো এই ছিল মানিকগঞ্জ 1 আসনের নির্বাচনী প্রচারণা থেকে শরীফুল ইসলাম, মানিকগঞ্জ। ধন্যবাদ শরীফুল আপনাকে। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই
আইডি হ্যাক করে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নওগাঁয় 11 দলীয় ঐক্যজোটে জনসমাবেশে তিনি বলেছেন, শিক্ষিত জাতি তৈরি করতে কাজ করবে তার দল। জামাত ইসলামী নারীর নিরাপত্তা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান আমির। চাঁদাবাজ ও মামলাবাজদের ভোটের দিন পরাজিত করার আশাও ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। ছাত্র সমাজ রয়েছে, এর মধ্যে ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। আমরা সকলের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। মাদের জন্য ঘরে চলাচলে, কর্মস্থলে, সমস্ত জায়গায় মর্যাদা আর তাদের জন্য নিরাপত্তা, এই দুইটা জিনিস ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। কোনো জালিম সাহস করবে না নারী জাতির কারো দিকে চোখ তুলে তাকানো। সেই পরিবেশ বাংলাদেশে ইনশাআল্লাহ তৈরি করা হবে। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও রাজশাহীর সমাবেশে বক্তব্য রাখবেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী মেহেদি হাসান শ্যামল। শ্যামল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জামাতের সমাবেশ ঘিরে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে বলবেন আমাদের। তিনি আসছেন, তিনি আজকে তিনি দীর্ঘ সময় পরে অর্থাৎ ভোটের নির্বাচনে বা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে সমস্ত জামাতের প্রার্থী তাদেরকে উদ্বুদ্ধ করানোর জন্যই তিনি মূলত উত্তরবঙ্গে বা রাজশাহীর নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী এবং রাজশাহী এইখানে 4টার মধ্যে আসতে পারেন বলে আমাদের কাছে এই মুহূর্তে একটু সংযুক্ত হবে রাজশাহী মহানগর সেক্রেটারি জেনারেল, জামাতের সেক্রেটারি জেনারেল এমাজউদ্দিনের সঙ্গে। আমরা জানি যে এই মাঠে প্রায় 1.5 লক্ষাধিক লোক জি, ধন্যবাদ আপনাকে। আজকে রাজশাহীর এই ঐতিহাসিক মাঠে জামাতের মনোনীত যারা প্রার্থী আছেন রাজশাহী 6টি আসনের দাঁড়িপাল্লা প্রার্থী এবং তাদের সমর্থনে নির্বাচনী জনসভা আমিরে জামাত এখানে প্রধান অতিথি থাকবেন। আমরা এখানে নারী জনশক্তি এবং নারীদেরকে সম্পৃক্ত করেছি এই কারণে বাংলাদেশের অর্ধেক প্রায় নারী এবং তাদের বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। আমিরে জামাত এখানে আগামী দেশ গঠনে সবার ভূমিকা কেমন হবে, নারীদের ভূমিকা কেমন, সেই বিষয়ে এখানে দিক নির্দেশনা দিবেন, যেগুলো নিয়ে নারীরা দেশ গঠনে এখান থেকে উদ্বুদ্ধ হয়ে যাবে। জি, ধন্যবাদ। উনি শুনছিলেন ট্রল হচ্ছে যে জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, তিনি নারীদেরকে নিয়ে বৈষম্যমূলক কথা বলেছেন। এই সমস্ত ব্যাড ট্রল বা ন্যারেটিভ গুলো আসলে তারা কাটানোর জন্য এই রাজশাহী থেকেই তারা প্রমাণ করতে চান, 50,000 নারী সমাগম করে তারা প্রমাণ করতে চান যে নারীদের প্রতি জামাতের সম্পৃক্ততা বা জামাতের ন্যারেটিভ কোনো ইস্যু নাই। তো অলি, এই ছিল রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে জামাতের যে সমাবেশ থেকে সর্বশেষ। জি শ্যামল, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে বলছিলেন মেহেদি হাসান শ্যামল। 24-এর গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার রায় পড়া শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে। এ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ মোট 16 আসামি, যাদের মধ্যে গ্রেফতার রয়েছেন 8 জন। গ্রেফতারকৃতদের সবাই পুলিশ। আর এমপি সাইফুল, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ রনি, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ 8 জন পলাতক। এটি হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধ মামলার 3য় রায়। আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার আরও খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী।
মুদাসির, আপনি সেখানে রয়েছেন, খবর সংগ্রহ করছেন। মামলার রায় ঘিরে ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি বলবেন আমাদের। পড়া কিন্তু চলছে, 12:50-এর দিকে রায় পড়া কিন্তু শুরু হয়েছে। যেটি বিচারক জানিয়েছেন যে তিনি রায়ের কনক্লুশন পার্টি পড়েছেন। যেহেতু রায়টি অনেক বড়, সেহেতু পড়তে পুরো রায়টি পড়ে শোনাতে অনেক সময় লাগবে, সেহেতু শুধু কনক্লুশন পার্ট পড়ছেন। তার মানে হচ্ছে এই রায়ের মানে পুরো একটা রায়ের সামারিটা শুধু পড়ছেন, যে এখানে কে কোন অপরাধে অভিযুক্ত হয়েছেন এবং প্রমাণ পেয়েছেন এবং সাক্ষীর বিষয়ে কি কি সাক্ষী পাওয়া গিয়েছে এগুলো নিয়ে একটি কিন্তু যে সামারি, যে কনক্লুশন, যে উপসংহার, সেটি কিন্তু এখন পড়ছেন। ইতিমধ্যে কিন্তু রায় দিচ্ছেন এবং একজনকে, অর্থাৎ সাবেক যে এমপি, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামকে কিন্তু মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডের রায় কিন্তু ট্রাইব্যুনাল দিয়েছেন। আর বাকি আসামিদেরও কিন্তু রায় পড়া চলছে এবং কে কোন অপরাধে অভিযুক্ত হয়েছেন এবং কোন ধারা পড়েছে এবং কে কে সাক্ষী দিয়েছেন সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু মহামান্য ট্রাইব্যুনাল কিন্তু পড়ে শোনাচ্ছেন এবং এ নিয়ে কিন্তু রায় দিচ্ছেন। তো পুরো রায়টি আর বেশিক্ষণ নেই এবং এরপরে কিন্তু পুরো তথ্যটি জানা যাবে। যেটি হচ্ছে কিন্তু এই মামলার কিন্তু মোট আসামি কিন্তু 16 জন, যার মধ্যে 8 জন কিন্তু রয়েছেন, গ্রেপ্তার রয়েছেন এবং 8 জন কিন্তু পলাতক। যে 8 জন গ্রেপ্তার রয়েছেন সে 8 জন কিন্তু সবাই কিন্তু পুলিশ সদস্য, আর সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ বাকি যে 8 জন রয়েছে, যার মধ্যে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু পলাতক রয়েছেন। তো খুব সম্ভবত এখন একজনের রায় দিয়েছেন, তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আর বিচারক যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এখানে আরো কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে এবং কাউকে যাবজ্জীবন দেওয়া হতে পারে এবং কনস্টেবল যারা রয়েছেন তাদেরকে কিন্তু কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে, এরকম একটি ইঙ্গিত কিন্তু দিয়েছেন। যদিও পুরো রায়টি পাওয়ার পরই কিন্তু জানা যাবে কাকে কোনভাবে কিভাবে কি অপরাধে কোন ধারায় যুক্ত করে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তো ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। অলি। মুদাসির, ধন্যবাদ আপনাকে অনেক আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ খবর জানানোর জন্য। চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজও চলছে। বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালকে বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচির কারণে অচল অবস্থা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে জরুরি সভায় বসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এর আগে নৌ উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন শ্রমিকরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যোগ দিবেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, জরুরি সভাসহ বন্দরে আজকের সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানতে চাই। বন্দরের যে বন্দর ভবনের সামনেই রয়েছে। আপনি জানেন চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতি চলছে, সে কর্মবিরতিতে নৌ উপদেষ্টা আজকে সকাল 11টার দিকে আসছিল। আসার পরে কিন্তু এখানে যারা শ্রমিকেরা রয়েছে তাদের তুপের মুখে পড়ে এক পর্যায়ে কিন্তু বন্দর ভবনের সামনে থেকে তিনি পায়ে হেঁটে বন্দর ভবনে প্রবেশ করেন। তো তারা এই প্রশাসনের সাথে বৈঠক করেছেন উপদেষ্টা। এরপর কিছুক্ষণ আগে উপদেষ্টা কিন্তু বন্দর ভবন থেকে বেরিয়ে গিয়েছেন। এখানে যারা শ্রমিক নেতারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন তারা 2 জন বা 3 জন প্রতিনিধি তারা আলাদা করে একটি ভোট ক্লাব রয়েছে, সেই ক্লাবে তাদের সাথে বৈঠকের কথা নৌ উপদেষ্টা কিন্তু তাদেরকে জানিয়েছিল। কিন্তু শ্রমিক নেতারা বলছে বন্দর ভবনে ছাড়া তারা অন্য কোনো জায়গায় বৈঠকে বসবে না। তারা এই যে অনির্দিষ্টকালের যে কর্মবিরতি সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত সরকারের যে সিদ্ধান্ত প্রত্যাহার করা না হবে। সেই যদি প্রত্যাহার করা না হয় তাদের কিন্তু এই যে কর্মবিরতি সেটি কিন্তু চলতে থাকবে। তো আমরা যদি বন্দরের বর্তমান পরিস্থিতি বলি, অর্থাৎ চট্টগ্রাম বন্দরে কিন্তু সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে এবং জাহাজ থেকে মাল লোড আনলোড এবং পরিবহন সবকিছু বন্ধ রয়েছে। তারপরে এখানে শ্রমিক নেতারা বলছেন আসলে যে আজকে উপদেষ্টা আসছিলেন, তাদের সাথে বৈঠক করে তারা কিন্তু এই সমস্যাটি সমাধান করবেন এবং বিদেশিদের হাতে বন্দর যেন না দেয় সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবেন। কিন্তু তারা সরে আসেনি। তো তারা শ্রমিক নেতারা বলছেন যতক্ষণ পর্যন্ত সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। জি সুমন, ধন্যবাদ আপনাকে।
স্বাধীনতার ৫৪ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি বরিশালের পিরোজপুরে। দক্ষিণের এই জেলায় অধিকাংশ মানুষের জীবন জীবিকা চলে মৎস্য ও কৃষিকাজে। ঝড়, বন্যা ও নদী ভাঙন এখানকার মানুষের নিত্যসঙ্গী। ৩টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলার মানুষ উন্নয়নের আকাঙ্ক্ষায় তাকিয়ে রয়েছে এবারের নির্বাচনের দিকে। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের উপর এই অঞ্চলের মানুষ আস্থা রাখলেও কোনো পরিবর্তনই হয়নি জনপদটির। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পিরোজপুর, আয়তন ১,২৭৭ বর্গ কিলোমিটার। ৩টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলা। এখানে মোট ভোটার ১০,২৯,২৩৯ জন, পুরুষ ভোটার ৫,১৭,৪১৭ জন, নারী ভোটার ৫,১১,৮১৭ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। পিরোজপুরের ৩টি আসনেই প্রধান সমস্যা অনুন্নত যোগাযোগ। দীর্ঘদিন ধরেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ, মাদক নির্মূল, নিরাপত্তা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়ে আসছে এই অঞ্চলের মানুষ। যুবকদের বেকারত্ব দূর করার জন্য এবং পিরোজপুরকে মাদকমুক্ত করার জন্য আমরা আশা রাখি। পিরোজপুরকে কৃষিক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থায়, শিক্ষায় সহ উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হয়, সেই প্রত্যাশা করি। সরকারি যত অফিস আদালত দুর্নীতিমুক্ত একটা দেশ চাই। আগামীতে যারা এমপি মিনিস্টার হবে তাদেরও একটু উদ্যোগ নিতে হবে কৃষক উপর। বলশা নদীটাকে খনন করে আগের পূর্বের ন্যায় যেন নিয়ে আসা হয়, তাহলে আমরা সবাই উপকৃত হব। ৩ আসনে ঘুরে ফিরে আধিপত্য ছিল বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দল নেমেছে ভোটের লড়াইয়ে। ভোটারদের প্রত্যাশা পূরণ করার পাশাপাশি নির্বাচিত হলে উন্নয়নের নানা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এক আসনের খেদমতগার হিসাবে আমাকে জাতীয় সংসদে সদস্য হিসেবে বিজয়ী করবে ইনশাআল্লাহ। পিরোজপুরের জনগণের ভালোবাসা আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে সর্বপ্রথম আমাদের উন্নয়ন বঞ্চিত পিরোজপুরকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে এখানে ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প স্থাপনের মাধ্যমে আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করব। আগে এই অঞ্চল থেকে অনেকেই সরকারের নীতি নির্ধারণীয় পর্যায়ে যুক্ত ছিলেন, কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রীও হয়েছেন, কিন্তু উন্নয়নের প্রশ্নে হতাশ এই অঞ্চলের মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আরব সাগরে একটি আমেরিকান বিমানবাহী রণতরীর দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার ওয়াশিংটন জানিয়েছে সমুদ্রে নতুন করে উত্তেজনার কারণে পারমাণবিক আলোচনার পরিকল্পনা ম্লান হয়ে পড়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট ফক্স নিউজকে বলেছে, এই ঘটনার পরও মার্কিন দূত স্টিভ উইটকফ এই সপ্তাহের শেষের দিকে ইরানিদের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। খেলার খবর, শুরুতেই ক্রিকেট। খেলার মাঠে রাজনীতির অভিযোগ তুলে টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা আমলে না নিয়ে আইসিসি দলটিকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেয়। এরপরই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। রাষ্ট্র মেরামত তারুণ্যের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে বিএনপির ইশতেহার কাল। আজ ফেব্রুয়ারি নয়াপল্টনে দলটির সবশেষ নির্বাচনী সভা। পরিবারতন্ত্র কায়েমে আগ্রহী একটি দল আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, অভিযোগ জামাত আমিরের। নারীর নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। আশুলিয়ায় 6 লাশ পুরানো মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড, ট্রাইব্যুনালে 16 আসামির ভাগ্য নির্ধারণ। এবং চট্টগ্রাম বন্দরে আজও অচল অবস্থা, জরুরি সভায় বসেছে কর্তৃপক্ষ। নৌ উপদেষ্টার আগমন ঘিরে উত্তেজনা।
সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।